আশা করি তোমরা ভালো আছো। আমি শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন ক্লাস নিতে পারিনি, দুঃখিত। আমি আজকে তোমাদেরকে আপেক্ষিক তত্ত্বে মাইকেলসনস এন্ড মরলির যে এক্সপেরিমেন্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। মাইকেলসনস মরলি এক্সপেরিমেন্টটা মূলত আলোর একটা এক্সপেরিমেন্ট। এটা বিশেষ কারণে এটা আপেক্ষিক তত্ত্বের সাথে সম্পৃক্ত হয়েছে। আপেক্ষিক তত্ত্বের সাথে কেন এবং কিভাবে সম্পৃক্ত হয়েছে এটা আমি শেষের দিকে বলবো, তাতে না হলে তোমাদের আগ্রহটা নষ্ট হয়ে যাবে। আগে আমরা জেনে নেব যে আলোর সঙ্গে সম্পর্কিত কেন এবং কিভাবে, এবং উনি এই এক্সপেরিমেন্টটা কেন করেছিলেন। মূলত আমরা যখন হাইগেনের তরঙ্গ মতবাদ পড়লাম তখন আমরা কি জানলাম? আমরা দেখলাম যে আলো সঞ্চালনের জন্য একটা মাধ্যম প্রয়োজন। প্রশ্ন আসলো যে সূর্য থেকে আলো পৃথিবীতে কিভাবে আসে, মাধ্যম কোথায়? তখন উনি একটা কাল্পনিক মাধ্যমের কথা উপস্থাপন করলেন। উনি বললেন, মহাবিশ্বের সর্বত্র সকল বস্তুর মধ্যে ইথান নামক এক প্রকার পদার্থ আছে। এই পদার্থ বাহিত হয়ে তরঙ্গ আকারে আলো এক স্থান থেকে আর এক স্থানে আসে। ঠিক যেমন করে শব্দ সঞ্চালনের জন্য একটা মাধ্যম প্রয়োজন, আমাদের যেমন আমি কথা বলি, তুমি শুনছো বাতাসের মাধ্যম দিয়ে, এরকম একটা মাধ্যম। মাধ্যম হতে হলে মাধ্যমের বৈশিষ্ট্যের উপরে তার বেগ নির্ভর করবে, এবং এই বৈশিষ্ট্য হচ্ছে মূলত দুটো, একটা স্থিতিস্থাপকতা আর একটা হচ্ছে ঘনত্ব। সাধারণত সমীকরণ আছে সেটা হলো বেগ, কোনো মাধ্যমের বেগ সমান √, স্থিতিস্থাপকতা বাই ঘনত্ব। গ্যাসের ক্ষেত্রে এখানে এই স্থিতিস্থাপকতাটাকে আমরা গামা পি দিয়ে প্রকাশ করতে পারি। তোমরা নিঃসন্দেহে পড়েছো কিভাবে এটা আসে। আর গামা, বায়ুতে গামার মান কিন্তু 2.41 দ্বি পরমাণু বিশিষ্ট। বায়ুর ঘনত্ব তোমরা জানোই 1.293 kg/m³। ওকে, মান বসালে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসে 332 মিটার/সেকেন্ড। আচ্ছা, এখন ইথার নামক একটা মাধ্যম, যেখানে আমার ভি মানে আলোর বেগ c 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এর চেয়ে প্রায় 6 10⁶ টাইম বেশি। তাহলে মাধ্যম নিঃসন্দেহে বায়ুর চেয়ে হালকা মাধ্যম হতে হবে, ওটাও কোনো আপত্তি নাই। বায়ুর চেয়ে অনেক হালকা হতে হবে, অবশ্যই আমাদের বায়ুমণ্ডল পার হওয়ার পর তো মাধ্যম খুবই হালকা। আর এই স্থিতিস্থাপকতা এত 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 বড় হতে হবে যে ইস্পাতের চেয়েও দৃঢ় একটা মাধ্যম হতে হবে। তবুও দেখা যায় ওই মান বসালে 100 গুণ কম হচ্ছে আলোর বেগ। প্রশ্ন, সহজ কথা, যে বায়ু খুব হালকা, বায়ুর আন্তঃনিক আকর্ষণ নাই বললেই চলে, বা নাই। আরো যখন উপরে যাব, উপরে অনেক উপরে, যেখানে বায়ুমণ্ডলের অস্তিত্ব প্রায় নাই হয়ে যায়, সেখানে তার ঘনত্ব ও বা আন্তঃনিক আকর্ষণ একেবারে শূন্য। যেখানে আন্তঃনিক আকর্ষণ শূন্য, সেখানে স্থিতিস্থাপকতার তো প্রশ্ন আসে না, তাই না? অতএব এত দৃঢ়, লোহার চেয়ে ইস্পাতের চেয়ে দৃঢ় একটা মাধ্যম, অথচ বায়ুর চেয়ে অনেক হালকা একটা মাধ্যম, এটা অবাস্তব মাধ্যম। এটাই ছিল প্রশ্ন, যে আরো কি ইথার আছে? কিন্তু উপায় নাই, তরঙ্গ মতবাদ দিয়ে আলো প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অবর্তন সব ব্যাখ্যা হচ্ছে। অতএব বিজ্ঞানীরা মনে মনে অস্বীকার করলেও আপাতত মেনে নিয়েছে। কিন্তু প্রত্যেকের মাথায় একটা দুশ্চিন্তা আছে, এটা কেমন করে সম্ভব, এটা কেমন করে সম্ভব, তাই না? এদিকে আবার তোমার ম্যাক্সওয়েলসের এই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে প্রমাণ করলেন যে আলো এক প্রকার বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, এবং সেই তরঙ্গ সঞ্চালনের জন্য কিন্তু আবার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যাই হোক, এখন ইথার আছে কিনা এটা ধরাই ছিল মূল পরিকল্পনা মাইকেলসনস এন্ড মরলির। ইথার থাকলে তরঙ্গ মতবাদ সত্য, ইথার না থাকলে তরঙ্গ মতবাদে মৃত্যু ঘটবে। অতএব ক্রিটিক্যাল ব্যাপার একটা। ওনার চিন্তা কি ছিল এটা আসি এবার। মহাবিশ্বের সর্বত্র ইথার আছে, সকল বস্তুর মধ্যে ইথার আছে। পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, তাহলে ইথারের মধ্যে থেকে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর বেগ কত জানো? সূর্যের চারিদিকে লেখে রাখো, কাজে লাগবে। v = 30.1
কিলোমিটার/আওয়ার। এই বেগে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এখন প্রশ্ন হলো যে তাহলে ইথারের চারিদিকেও পৃথিবী, ইথারের সাপেক্ষে পৃথিবীর বেগে যায়। কারণ যদি স্থির ধরে নিই, মহাসমুদ্রের মধ্যে পৃথিবী, ইথারের সমুদ্রে পৃথিবী ঘুরছে। এখন আমরা তো সবাই ইথারে পৃথিবীতে বসে আছি, আমরা সবাই নিজেকে স্থির মনে করছি। তাহলে কি এরকম ভাবা যায় না যে আমাদের সাপেক্ষে ইথার বিপরীত দিকে এই 330.1 কিলোমিটার/সেকেন্ড বেগে ছুটে চলেছে? ঠিক আছে না? এই পরিকল্পনা। তাহলে যেদিকে পৃথিবী যাচ্ছে, ইথার তার উল্টো দিকে যাচ্ছে। ওদিকে একটা আলো পাঠিয়ে ফিরিয়ে নিয়ে আসা এবং তার সাথে লম্ব বরাবর আলো পাঠিয়ে ফিরিয়ে নিয়ে আসা, দুটো সমান দূরত্বে যদি এই ঘটনাটা ঘটায়, তাহলে নিঃসন্দেহে দুটো সময় সমান হবে না। আর সমান যদি না হয়, তাহলে দুটোর মধ্যে যে সময়ের পার্থক্যে এসে পৌঁছাবে, তার সঙ্গে যদি আলোর বেগ গুণ করি, তাহলে পথ পার্থক্য পাওয়া যাবে। পথ পার্থক্য হচ্ছে n ল্যামডা আলো। ল্যামডা যদি জানা থাকে, তাহলে কটা ফ্রিঞ্জ বা কটা ডোরা ব্যতিচার ঘটবে, কটা ডোরা পাওয়া যাবে, তা পরিমাপ করা যাবে। এই হচ্ছে একটু আরেকটু আলাদা আছে, পরে ওটু জায়গা বুঝাবো। এই হলো তার পরিকল্পনা। উনি ডোরা মাপবেন বা ডোরার সিট অর্থাৎ সরণ মাপবেন। একটু ঘটনা পরে বাকি বুঝাবো। সরণ মাপবেন, মেপে যদি সরণ ঘটে তাহলে ইথার আছে, আর যদি সরণ না ঘটে তাহলে ইথার নাই। পরিষ্কার? এই হলো প্ল্যানিং। আমরা একটু দেখি এবার আপনি কি প্ল্যানিং করলেন বা কিভাবে করলেন। ও, যখন পৃথিবীর বেগটা লিখলাম, এখানে আলোর বেগটা লিখে রেখে দিই। c = 3 × 10⁸ মিটার/সেকেন্ড। উনি করলেন কি, একটা আলো উৎস নিলেন, আলো উৎস থেকে আলো সব দিকেই ছড়িয়ে পড়ে। উনি আলো উৎস থেকে ফোকাস দূরত্বের সমান দূরত্বে একটা উত্তল লেন্স স্থাপন করলেন। ফলে আলোগুলো লেন্সে পড়ার পর প্রধানাক্ষের সমান্তরাল হয়ে যাবে। উনি এখানে একটা ছিদ্র রাখলেন, যতখানি পরিমাণ আলো উনি প্রয়োজন নেবেন, বাকিটুকু এই দ্বারা বন্ধ হয়ে যাবে। আমি আমাদের ছবি আঁকার সুবিধার জন্য একটা রশ্মি নিয়ে দেখাচ্ছি। ওকে, আলো এদিকে আসছে। এই আলোটাকে উনি দুই ভাগে ভাগ করতে চান। একটা অংশ এই বরাবর পারপেন্ডিকুলার, একটা এই বরাবর। হ্যাঁ, ওখানে কাঁচ রাখলে হয়, কেন কাঁচের মধ্যে দিয়ে প্রতিফলন প্রতিসরণ সবই হয়ে যায়। কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলের কারণে প্রতিফলন এবং প্রতিসরণের আলোর তীব্রতা ভিন্ন ভিন্ন হয়। ওই কারণে উনি আরেকটু মডিফাই করেন। উনি এখানে একটা কাঁচ রাখলেন, একটা মোটা কাঁচ 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখলেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলেন, যেন প্রতিফলিত হয়ে ফিরে যায় বা প্রতিফলিত হয়ে চলে যায় দিকে। এখানে যে কাঁচটা, এই পৃষ্ঠ বা এই পৃষ্ঠ, আমি আপাতত এই পৃষ্ঠ ধরে নিলাম। এই পৃষ্ঠের জন্য ডিজাইন আলাদা, এই পৃষ্ঠের জন্য ডিজাইন আলাদা। যাই এই পৃষ্ঠে অর্ধ স্বচ্ছ দর্পণ বানালেন, মানে হালকা করে পাড়া লাগিয়ে দিলাম, আমরা যে পাড়া লাগানো বলি আর কি, সিলভার নাইট্রেট লাগানো। তাতে কিছু আলো এদিক দিয়ে চলে যাবে, কিছু আলো এদিকে প্রতিফলিত হবে। আলো কাঁচ দিয়ে আসলো, কাঁচ দিয়ে ধাক্কা খেলো, মানে তল দিয়ে বা প্রতিফলক তল দিয়ে ধাক্কা খেয়ে পুরো উপরে চলে গেল। আর কিছু অংশ আলো সোজা এদিকে চলে গেল। একটু ছবি ভুল করেছি, আমি পরে ঠিক করবো। আচ্ছা, ভালো। এইখানে উনি একটা মিরর রাখলেন, ঠিক আলো গতিপথের সাথে সমকোণে, অর্থাৎ অবিলম্ব আপাতন ঘটালেন। আমি মিররটার নাম দিচ্ছি M1। আলো ধাক্কা খেয়ে ফিরে আসবে, ফিরে এসে এই পথে এসে এখান দিয়ে কিছুটা আলো চলে যাবে। আবার একই দূরত্বে, আমি আপাতত ধরে রাখছি, এখানে একটু ছবি ভুল আছে, আমি পরে ঠিক করবো। এখানেও একটা দর্পণ রাখলেন, M2 মিরর। আলো একেবারে সমকোণে, অর্থাৎ অবিলম্ব আপাতন, ধাক্কা খেয়ে ফিরে এই দর্পণ দ্বারা প্রতিফলিত দুটো এখানে আসবে। আচ্ছা, এটা তো পৃথিবীতে আছে, লেন্স গোটা সিস্টেমটা পৃথিবীতে আছে, আমরা পৃথিবীতে আছি,
অতএব এই সিস্টেমটা গোটাটাই আমার সাপেক্ষে স্থির, বা আমি বলতে পারি আমরা এবং এই গোটা সিস্টেমটাই ইথারের মধ্যে দিয়ে 30.1 কিলোমিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে। এবং আমি ধরে নিলাম আমাদের পৃথিবীটা কোন দিকে গেছে, ধরো ধরো এইদিকে মুখ করছে, আমাদের পৃথিবীটা এইদিকে মুখ করছে, এভাবে ঘুরছে এদিকটা। তাহলে পৃথিবীর সাপেক্ষে ইথারের বেগটা কিন্তু এদিকে। পৃথিবীর বেগ যদি ভি হয় তাহলে এর বেগ ভি। আচ্ছা, এখানে একটু ভুল আছে বলছি বারবার করে। এখানে দেখো আমার এই আলোক রশ্মিটা এখান থেকে ধাক্কা খেয়ে এই দর্পণে গেছে, এই কাঁচ পথ পার হয়ে আসার সময় আবার কাঁচ পথ পার হয়েছে, কাঁচের মধ্যে দিয়ে দুইবার প্রতিসরিত হয়েছে। ফলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হলেও আলোকীয় পথটা গোলমাল হয়ে গেছে, কারণ এখানে একটু অন্য মাধ্যম আছে। সেজন্য আমি এখানে আরেকটা একই সমান পুরুত্বে একই কোণে আরেকটা কাঁচ রেখে দিয়েছি। ফলে আলোক রশ্মিটা এখান দিয়ে গিয়ে এখানে পড়ে আবার ধাক্কা খেয়ে এখান দিয়ে এসে এখান দিয়ে এসছে। এও তাহলে দুইবার কাঁচ দিয়ে গেল, এও তাহলে দুইবার কাঁচ দিয়ে গেল, আর আলোকীয় পথ সমান হয়ে গেল। ওকে, উনি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব দূরত্বকে সমান ধরেছিলেন। আমি বোঝানোর স্বার্থে এখান থেকে এই M1 বিরোধ দূরত্বকে L1 বলছি এবং M2 বিরোধ দূরত্বকে L2 বলছি। উনি L1 ইকুয়াল টু L2 ইকুয়াল টু সমান ধরেছিলেন এবং উনি 11 মিটার দূরত্ব ব্যবহার করেছিলেন। মাইক্রোসেন্স দূরত্ব L1 ইকুয়াল টু L2 L দ্যাটস ইকুয়াল টু L ব্যবহার করেছিলেন 11 মিটার। উনি L ব্যবহার করেছেন, আমি আমাদের বোঝানোর আলোচনার সূত্রের জন্য L1 এবং L2 নিচ্ছি। ওকে, এবার আসুন, একটা আলো যখন এদিকে আসছে, আলো যাচ্ছে এই দিকে শিবেকে, এই পথে তুমি চিন্তা করি। আচ্ছা, আমরা এই সিস্টেমটা সহ, আমি সহ সিস্টেমটা সহ আমার যন্ত্রটা ভি বেগে যাচ্ছে। তাহলে আমি এইদিকে আলোর বেগ কত দেখব? সি মাইনাস ভি। আলো যাচ্ছে ভি বেগে, কেউ সাইকেল চালাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, আর আমরা রিক্সায় যাচ্ছি 5 কিলোমিটার পার আওয়ার বেগে। আমি তার বেগ কত দেবো? 10 মাইনাস 5 কিলোমিটার, একই। আচ্ছা, আমি এদিককার সময়টাকে আমি ধরলাম বা প্রথম সিস্টেমটাকে সময় ধরছি T1। আচ্ছা, তাহলে এই দূরত্ব L1 যদি L2 যদি হয়, তাহলে L2 বাই বেগ c মাইনাস v, অর্থাৎ এখান থেকে দর্পণে যাওয়ার সময় দর্পণ থেকে আলো ধাক্কা খেয়ে ফিরে আসছে, আমার যন্ত্র আগাচ্ছে এদিকে, আলো যাচ্ছে এদিকে, বিপরীত দিকে, বেগ যোগ হয়ে যাবে। আসার সময় তার বেগ হচ্ছে c প্লাস v L2, যাওয়া আসা মোট সময় আমার T1। এনি কোশ্চেন? ওকে, তাহলে T1 ইকুয়াল লসাগু হচ্ছে c স্কয়ার মাইনাস v স্কয়ার, L2 কমন যায়, c প্লাস v প্লাস c মাইনাস v, আমার vb কেটে যায়, সমান টুয়াইস L2 c, আচ্ছা সিটা কমন নিয়ে নেন একটু, ডিভাইডেড বাই c 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এই c একটা কাটলো, 2 থেকে গেল। ওকে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ বললাম। আচ্ছা, এবার এর বেলায় চিন্তা করি, এও কিন্তু এদিকে ফিরে যাচ্ছে। তাহলে এখান থেকে এখানে যেতে যে সময় লাগবে, সেই সময়ে আমার দর্পণটা নিঃসন্দেহে ভি বেগে আর দুর্বল মনে করা যায় এসেছে। পরবর্তী সময়ে আলো এখানে এসেছে, তাহলে আলোটা এখান থেকে এখানে পৌঁছেছে এবং এখানে পৌঁছেছে। এটা তার মধ্যবর্তী অবস্থা। এটা তখন যন্ত্রটা চলে এসছে এখানে, তাহলে আমার সেট আপটা এখানে চলে এসছে। তাহলে আমরা এটাকে এখানে আমি এইভাবে দেখাতে চেষ্টা করছি। এটা বেগ আমার সি, এটার বেগ আমার ভি। তাহলে এই বরাবর আলো যাওয়ার বেগ হচ্ছে সি স্কয়ার মাইনাস ভি স্কয়ার রুট অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ উচ্চতার বর্গ, ওই ফর্মুলা। যাওয়ার আসা আমার একই, আসার সময় একই ঘটনা, যাওয়ার সময় একই ঘটনা। আমি এটার জন্য সময় T1 ড্যাশ দিচ্ছি।
তো এর বেলায় হচ্ছে আমার T1 ড্যাশ ইকুয়াল টু যাওয়া আসা টোয়াইস L1 ডিভাইডেড বাই রুট ওভার c স্কয়ার মাইনাস b স্কয়ার, বা T1 ড্যাশ equal to twice L1 divided by c root over 1 minus b square by c square. That's equation number 2. Okay, এখন প্রশ্ন আমরা কি করব? আমার T1 বড় না T2 বড়? এখানে লিখি T1 টা, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এই T1 বড় না T2 বড়? দেখো, এটা b স্কয়ার বাই c স্কয়ার, b এর মান খুবই কম, c এর অনেক বেশি, তারপর বর্গ করা আছে, অতএব এটা ভেরি ভেরি লেস দ্যান 1। যা হোক, ঘটাঘাটি নেবি, পরে আসবো কথাটা। একের সঙ্গে বিয়োগ করা আছে, অতএব এটা লেস দ্যান 1, এটাও লেস দ্যান 1। আচ্ছা, ধরলাম এটা সমান 0.4, তাহলে এটা হচ্ছে রুট ওভার 0.4। রুট ভগ্নাংশে রুট করলে কিন্তু মান বড় হয়ে যায়, তাহলে এই মানটা কিন্তু গ্রেটার, এই মানটা কিন্তু গ্রেটার দেন এ। এটা যদি বড় হয় তাহলে এই মানটা ছোট, তাহলে T1 টা বড় হচ্ছে, T2 টা ছোট হয়ে যাচ্ছে। হর বড় হলে ভাগফল ছোট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? T1 is greater than T2, তাহলে del T1 সমান extremely sorry, del T1 equal to T1 minus T1 dash equal to twice L2, ঠিক আছে, twice L2 by C1 minus B square by C square minus twice L1 by C root over 1 minus B square by C square. তাহলে del T1 equal to 2 কমন যায়, নিচে C কমন যায়, থাকে L2 divided by 1 minus B square by C square minus L1 root over 1 minus B square by C square। থাকলো আমার এটা 3 নম্বর সমীকরণ। এবার আসো, আমরা এখন কি করব? আমরা এই গোটা সেটআপটাকে ঘুরিয়ে দেব 90 ডিগ্রি। একে নিয়ে যাবো এখানে, M1 আসবে এখানে, M2 আসবে এখানে, জাস্ট একটা 90 ডিগ্রি রোটেট করলাম। আচ্ছা, তাহলে M1 এর এখন যে ঘটনাটা ঘটবে সেটা আগে M2 তে যা ঘটেছিল, আর M2 তে সেটা ঘটবে যেটা M1 এ ঘটেছিল। আমি এই সময়ে এদের সময়টা, যেমন এখানে T1 মান ধরেছিলাম, T1 ড্যাশ, আমি এখানে T2 ধরছি, T2 ড্যাশ। আচ্ছা, এর বেলায় T1 ছিল, M2 এখানে চলে এসেছে। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? T2, M2 টা এখানে চলে এসেছে, এই বরাবর চলে এসেছে, এই পথে আসলে এটা, তাহলে কি লিখবো বলো? T2 এখানে চলে এসেছে, L2 এখানে চলে এসেছে, এই সমীকরণে L2 বসিয়ে দিই, 2L2 divided by C root over 1 minus B square by C square। T2 dash এটা এখানে চলে এসেছে, এই ফর্মে চলে এসেছে, বসিয়ে দাও। 2L1 গেছে ওখানে, divided by C 1 minus B square by C square। পেয়ে গেলাম সমীকরণ নম্বর। তুমি দিতে পারো এটাকে 4 নম্বর, এটাকে দিতে পারো 5 নম্বর। তাহলে del T2 equal to T2 minus T2 dash equal to, বসিয়ে দাও, twice L2 by C root over 1 minus B square by C square minus 2L1 divided by C 1 minus B square by C square। ওকে, এটাও করে নেওয়া যায়। del T2 equal to 2 by C কমন যায়, থাকে হলো 1 L2 divided by root over 1 minus B square by C square minus L1
1 minus L1 ব্র্যাকেট দিতে হবে, দরকার নেই, নিয়ে নিয়েছি 1 minus v square by c square। ওকে, এখন এই দুটোর মধ্যে সময় পার্থক্য যত হবে সেই অনুসারে আমার ফ্রিঞ্জ মানে ডোরা শিফট ঘটবে, এর থেকে যতটুকু সরলো সময়ের পার্থক্য যেটুকু হলো সেটুকু হচ্ছে মানে ফ্রিঞ্জ সরণের জন্য সময়। ওকে ওকে, মুছে দিলাম, আমার এটা লাগবে না, এটাও লাগবে না। ওকে, কেমন? তাহলে ডেল টি এবার সমান লিখছি আমি ডেল t1 মাইনাস ডেল t2 দ্যাটস ইকুয়াল টু এটা 2 বাই c L2 by 1 minus v square by c square minus L1 by root over 1 minus v square by c square minus sin পেয়ে যাবে minus L2 by root over 1 minus v square by c square plus L1 by 1 minus v square by c square। এখন del t equal to 2 by c L2 plus L1 divided by 1 minus v square by c square minus L1 plus L2 divided by root over 1 minus v square by c square। Del t equal to 2 by c L1 plus L2 1 by 1 minus v square by c square minus 1 by root over 1 minus v square by c square। Okay. নিঃসন্দেহে L1 equal to L2 equal to L, অতএব L1 plus L2 equal to 2L। তাহলে del t equal to twice L by c 1 by 1 minus v square by c square minus 1 by root over 1 minus v square by c square। লক্ষ্য করো v is very less than c, v is very less than c, এর পাওয়ার 3 এর পাওয়ার 8 3 4 5 6 7 8 5 পাওয়ার হয়। অতএব যেহেতু নিচে ভাগ করা আছে v by c সেটা খুব ছোট, তাকে আবার বর্গ করা আছে খুব ছোট, তাহলে 1 মাইনাস এত বিয়োগ করলে এটাকে আমরা উচ্চঘাত বর্জন করে লিখতে পারি। অতএব del t equal to twice L by c এর উপরে লিখি 1 minus v square by c square to the power minus 1 minus 1 minus v square by c square to the power minus half। Del t equal to 2L by c 1 minus plus হয়ে গেল v square by c square minus 1 এটাও মনে হয় মাইনাস প্লাস এর মাইনাস হয়ে গেল, এটা একটা মাইনাস আছে, থ্যাংক ইউ, half v square by c square 1 1 কাটে, হাফ বিয়োগ করলে হাফ থাকে, তাহলে del t equal to twice L by সরি এখানে একটু ভুলে গেছি, L plus twice L হবে, এটা 4 হওয়ার কথা, এক্সকিউজ মি, এটা 4 হবে, 4 হবে 4c v square by 2c square। তাহলে del t 2 কাটে, del t equal to 2L v square by c to the power 3। আমি যে এখন আলোর বেগ গুণ করে দিই তাহলে কত পার্থক্য পাবো?
পথ পার্থক্য ডেল এক্স ইকুয়াল টু সি ডেল টি। সি একটা কাটে, ডেল টি বসালে সেটা লিখেই নি, সি ইন্টু টুয়াইস এল ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু টুয়াইস এল ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। নিঃসন্দেহে ডেল এক্স ইকুয়াল টু এন ল্যামডা ফ্রিঞ্জ শিফট, তাহলে এ ইকুয়াল টু ডেল এক্স বাই ল্যামডা, that's equal to twice L V square by C square lambda. Michelson-Morley যে তরঙ্গ ব্যবহার করেছিলেন তার তরঙ্গ দৈর্ঘ্য ছিল 5.5 into 10 to the power minus 7 মিটার। তাহলে আমাদের তিনটাই কিন্তু নন, এলও ছিল কিন্তু 11 মিটার যন্ত্রের দৈর্ঘ্য। তাহলে আমরা এই মানটা বসিয়ে দিই, দেখো কত হয়। n equal to 2 into 11 into v হলো 30.1 into 10 to the power 3 whole square divided by 5.5 into 10 to the power minus 7 into 3 into 10 to the power 8 meter whole square. একটু ক্যালকুলেটর টিপু, এটা পেয়ে যাবো মোরলেস 0.4 এত n1 শিফট ফ্রিঞ্জ শিফট। উনার যন্ত্রটা এত সেন্সিটিভ ছিল, উনি যে যন্ত্র সেট করেছিলেন একটা বিরাট বড় পাত্রের মধ্যে পারদ রেখেছিলেন, পারদের উপরে সেই যন্ত্র রেখেছিলেন যেন টার্ন আপ করার সময় কোনো রকম নড়নচড়ন না হয়, মিরর নড়ে না যায়, কোনো রকম ডিস্টারবেন্স না আসে, এবং এত সূক্ষ্ম ছিল যে 1 মিলিমিটারে 100 ভাগের 1 ভাগ পর্যন্ত সঠিক পরিমাপ করতে পারতেন। 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত সঠিক পরিমাপ করতে পারতেন। সেক্ষেত্রে 0.4 তো খুবই নগণ্য, অতএব এটা পরিমাপযোগ্য রাশি ছিল। ওনার এক্সপেরিমেন্ট অনুসারে, ওনার তথ্য অনুসারে উনি যে তরঙ্গ ব্যবহার করেছেন, যে দূরত্ব রেখেছেন, তার জন্য তার আইনসঙ্গত 0.4 ফ্রিঞ্জ শিফট হওয়ার কথা, কিন্তু পরীক্ষার্থীদের ফলাফল হলো এই যে কোনো ফ্রিঞ্জ শিফট হয়নি, অর্থাৎ ফ্রিঞ্জ সরেনি, যা ছিল তাই ফ্রিঞ্জ শিফট শূন্য। এর অর্থ এই দাঁড়ালো যে ইথার নাই, সুতরাং এদিকেও আলো গেলে যে বেগে যাবে, এদিকেও আলো সে বেগে যাবে, এখান দিয়ে এরকম গেলেও একই ঘটনা, কারণ কোনো মাধ্যম নাই, অর্থাৎ এখানে এই যে সি প্লাস বি সি মাইনাস বি চলবে না। এর মানে হচ্ছে যে ইথার নাই, উনি প্রমাণ করলেন ইথার নাই। এইটা নিয়ে মানে ঘটনা হলো এই ইথার নাই, এই যে প্রমাণ এবং যে তরঙ্গ মতবাদের ব্যর্থতা, তার আসলে এটা ব্যর্থ কিনা, এই জন্য এই এক্সপেরিমেন্টটা বহুবার, কয়েক হাজার বার করেছেন বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট, বিভিন্ন জন, বিভিন্ন বৈজ্ঞানিক, শুধু কয়েক হাজার বার না, এভাবে বললে ভুল হবে। প্রত্যেকটা অক্ষাংশে, প্রত্যেকটা দ্রাঘিমাংশে, তারপরে সমতলে, পাহাড়ে, সাগরে, দিনে, রাত্রে, খনির মধ্যে, প্লেনে, ইভেন কি স্যাটেলাইটে, অর্থাৎ কৃত্রিম উপগ্রহের স্যাটেলাইট স্টেশনে, সব জায়গায় এই পরীক্ষাটা হাজার হাজার বার করা হয়েছে। ইথার আছে কিনা, ইথার অস্তিত্ব ধরতে পারা যায় কিনা, প্রত্যেকটা পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এই যে প্রত্যেকটা সিম্পল একটা যন্ত্র, সেক্ষেত্রে দুটো যন্ত্র, দুটো আয়না দিয়ে তিনি এই কাজটা করেছেন। আসলে দুটো আয়না না, ওনার 11 মিটার লেন্থ করার জন্য প্রতি দিকে 6টা করে আয়না বসেছিলেন। অটোমেটিক নেবে, এটা দেখার দরকার নেই আমাদের। যেমন দুটো আয়না হিসাব মতো, দুটো আয়না দিয়ে তিনি এত বড় একটা সিদ্ধান্তে উপনীত হন বা হয়, এরকম কোনো আর পরীক্ষা নাই যে এত কম জিনিস দিয়ে এত সাধারণভাবে একটা এক্সপেরিমেন্ট করে এত বড় একটা সমস্যার সমাধান করে দেওয়া হয়। এই জন্য এই এক্সপেরিমেন্টটাকে আমাদের বলা হয় যে একটা ফিজিক্স জগতে একটা শ্রেষ্ঠ এক্সপেরিমেন্টের মধ্যে একটা, অত্যন্ত সসম্মানে একে শ্রেষ্ঠ এক্সপেরিমেন্ট বলে আখ্যায়িত করা হয়। এবার আসি, আমরা এটা আপেক্ষিক তত্ত্বের মধ্যে এত গুরুত্ব দিয়ে বিবেচনায় নিই কেন বা নেওয়া হয় কেন? এই এক্সপেরিমেন্ট করার পর
যখন ইথারের অস্তিত্ব নাই বলে আখ্যায়িত হলো, তখন আইনস্টাইনের একটা সিদ্ধান্ত খুব মারাত্মক। উনি এরকম সিদ্ধান্ত দিলেন যে মাইকেলসন্স মর্লির এক্সপেরিমেন্টে, মানে পরীক্ষায়, ইথারের অস্তিত্ব পাওয়া যায়নি। হয়তো আরো অনেক পরীক্ষা থাকলেও থাকতে পারে, যা দিয়ে হয়তো ইথারের অস্তিত্ব পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। কিন্তু ইথারের অস্তিত্ব নিরূপণের চেয়ে এই মাইকেলসন্স মর্লি প্রমাণ করেছে যে আলোর বেগ পরম বেগ। আলো যেদিকেই যাক না কেন, সে পর্যবেক্ষকের বেগের উপর নির্ভরশীল নয়। এটা হচ্ছে পরম বেগের তার দ্বিতীয় স্বীকার্য। আমি যদি সূর্যের দিকে আলোর বেগে ছুটতে শুরু করি কোনো যন্ত্রের সাহায্যে, তাও আমি দেখবো আলো আমাকে অতিক্রম করে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে। যারা পৃথিবীতে দাঁড়িয়ে আছে তারাও দেখবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করছি। নট অনলি দ্যাট, কেউ যদি সূর্যের দিক থেকে পৃথিবীর দিকে আলোর বেগে, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে আসে, তাও সে দেখবে যে তার সাপেক্ষে আলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে পৃথিবীর দিকে আসছে। এবং পৃথিবীতে যে লোকগুলো বসে আছে তারাও দেখবে যে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ কোনো কাঠামোর উপরে, কোনো সিস্টেমের উপরে, কোনো গতিশীল কণা বা স্থির কণার উপরে আলোর বেগের কোনো পরিবর্তন হয় না। আলোর বেগ পরম বেগ। অতএব মাইকেলসন্স মর্লি আইনস্টাইনের যে দ্বিতীয় স্বীকার্য ছিল সেটা প্রমাণ করেছে। এই জন্যেই এই তথ্যটা আবহে তত্ত্বের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। অনেক আলোচনা হয়েছে, আবার সামনের দিন।